মানে আপনি বলতে চাচ্ছেন যে ১ নাম্বার আসন ছাড়া বাকিগুলোতে মোটামুটি খুবই মানে জিত লড়াই লড়াই হবে। দ্বিমুখী ত্রিমুখী হবে। ধানের শীষ প্রতীক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেব আর হচ্ছে গিয়া আনোয়ার হোসেন মোল্লা দাঁড়িপাল্লা, এদের নির্বাচন খুব এখন তুমুল। উম, না, আপনি নারায়ণগঞ্জ একে নিউজ কভার করেন আপনি, জি, তো ওইখানকার মাঠের পরিস্থিতি কি? আমরা দেখতে পাচ্ছি যে 7 জনের মতো প্রার্থী আছেন। তো এর মধ্যে বিএনপির ধানের শীষের প্রার্থী আছেন, তেমনি দাঁড়িপাল্লার প্রার্থীও আছেন। তো ওখানে কোন প্রার্থীর কি অবস্থান একটু যদি দর্শকদেরকে জানান। আমার এখানে 7 জনের মধ্যে চারজন প্রার্থী খুব তুমুল তারা লড়ছে। এর মাঝখানে 2জন প্রার্থী খুব এখন মাঠে আছে খুব। ধানের শীষ প্রতীক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেব আর হচ্ছে গিয়া আনোয়ার হোসেন মোল্লা দাঁড়িপাল্লা, এদের নির্বাচন খুব এখন তুমুল হচ্ছে পাড়া মহল্লায়। এখনো আমাদের কাঞ্চন ওয়ার্ডে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেব গণসংযোগ করে যাচ্ছে, মিটিং মিছিল করে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের এখানে ধানের শীষ প্রতীকের যে মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া আছেন, উনি মাঠ চষে বেড়াচ্ছেন। দাঁড়িপাল্লার যে ক্যান্ডিডেট আছে আপনার আনোয়ার হোসেন মোল্লা, ইনিও কিন্তু মাঠে আছেন। আর আরো 2জন দেখা গেছে যে ইমদাদুল হক হাশিমি, হাত পাখা মার্কা ইসলামী আন্দোলন, ওনাকেও দেখা যায় কিন্তু তেমন না। আরেকজন আছে আপনার ট্রাক মার্কা ওয়াসিমউদ্দিন, ওনাকে তেমন একটা দেখা যাচ্ছে না মাঠে। কিন্তু তুলনামূলক ভাবে 2জনেই মাঠে এখন পুরোপুরি আছেন। দাঁড়িপাল্লা ধানের শীষ খুব এখন আমাদের এখানে নির্বাচন হওয়া খুব প্রচুর ভাবে বয়ে যাচ্ছে আর কি, এই রূপগঞ্জে আর কি। তো সেই ক্ষেত্রে আরেকটি কথা বলতে হয়, আমাকে যারা বলতেছে যে আমাদের নির্বাচনী লেখাগুলা প্রচার করার জন্য ওনারা সবাই। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ খলিল শিকদার আপনাকে। আপনি এখান থেকে একটু যোগ করে ওনার সাথে যোগ করে আপনি শুরু করতে আমি পারেন। যদি 5টি আসন নিয়ে বলি সামগ্রিক ভাবে বললে, রূপগঞ্জ 1 আসন যেটা একমাত্র, এইখানেই আমি বলবো যে ধানের শীষের প্রার্থী কিছুটা স্বস্তিতে আছেন সামগ্রিক অবস্থার বিবেচনায়, কারণ এইখানে বিদ্রোহী প্রার্থী নাই। কিন্তু বাকি যে 4টি আসন আছে, এখানে এই 4টি আসনেই কিন্তু বিদ্রোহী প্রার্থীরা যথেষ্ট ভোগাবে বিএনপিকে, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এর ভেতরে একাধিক স্বতন্ত্র প্রার্থী যারা বিএনপিরই আসলে রাজনীতি করতেন এবং বেশ অনেক প্রভাবশালী নেতা ছিলেন, তারা কিন্তু স্বতন্ত্র দাঁড়িয়ে গেছেন এবং তারা জয়ী হয়েও আসতে পারেন এবং তারা যথেষ্ট মানে লড়াই করবেন, এটা প্রতীয়মান হচ্ছে এখন পর্যন্ত। এবং সময় যত গড়াচ্ছে ততই আস্তে আস্তে খুব ক্লোজ হয়ে আসছে। একবার ভাবা যাচ্ছিল যে হয়তো ধানের শীষের সামনে যারা নতুন প্রার্থী, যেমন আমি যদি একের পরে 2-এ আসি, 2-এ যেরকম ধানের শীষের প্রার্থী যে অ্যাডভান্টেজটা ছিল, আপনি হয়তো জানবেন যে সর্বশেষ তারেক রহমান সাহেবের যেই জনসভা ছিল, উনি 2টা জনসভা করেছেন, একটা সিলেট থেকে ফেরার পথে, একটা চট্টগ্রাম থেকে ফেরার পথে। তো 2500-এর যে কাঁচপুরের যে সমাবেশটা, ওইটাতে একটা ছোট্ট ঘটনা ঘটে, এটা হয়তো ওরকম কিছু না, কিন্তু ভোটারদের ভিতরে একটা প্রভাব ফেলেছে। আমাদের যেই ধানের শীষের প্রার্থী আছেন নজরুল ইসলাম আজাদ, ওনাকে সরে যেতে বলেন হাতের ইশারায় তারেক রহমান। তো তখন কিন্তু তাকে নিরাপত্তা দায়িত্বে যারা আছেন তারা তাকে সরিয়ে নেন ইসে থেকে, স্টেজ থেকে, তার পেছন থেকে। তো এইটা আবার স্থানীয়ভাবে লোকালি বেশ ভাইরাল হয়েছে ভিডিওটা, এবং লোকাল যে সংবাদ মাধ্যমগুলো আছে, পত্রিকা আছে, অনলাইন আছে, এগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তার প্রতিপক্ষরাও এটাকে ব্যবহার করছেন, এবং তার বিপরীতে যিনি স্বতন্ত্র এবং বিদ্রোহী আছেন আতাউর রহমান আঙ্গুর, তিনি সাবেক সংসদ সদস্য ছিলেন বিএনপি থেকে, উনি এলাকায় জনপ্রিয়। এবং এই এক সময় যেটা মনে হচ্ছিল যে হয়তো ওয়ান সাইডেড হবে, কিন্তু এখন এই নানান ঘটনাগুলো যেগুলো সবই আসলে ভোটারদের ভেতরে প্রতিক্রিয়া তৈরি করছে, এটাতে এই লড়াইটাও বেশ ক্লোজ হয়ে এসেছে। এরপরে যদি আমি 3-এ যাই, সোনারগাঁ আসন, সোনারগাঁতে আপনার একই অবস্থা। আপনার স্বতন্ত্র আছেন, এমনি ধানের শীষের প্রতীক নিয়ে আছেন আব্দুল মান্নান, এবং তার সাথে বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন
রেজাউল করিম, অধ্যাপক রেজাউল করিম, যিনি কিন্তু প্রতিমন্ত্রীও ছিলেন এর আগে বিএনপির সরকারের সময়। গিয়াসউদ্দিন সাহেবও তো আছেন হ্যাঁ, স্বতন্ত্র। উনি দুটো আসনে দাঁড়িয়েছেন। মজার বিষয় হচ্ছে, এটা আসছে গিয়াসউদ্দিন সাহেবের বিষয়টাতে। তো তিনি সোনারগাঁয়ের একটা মানে যখন সীমানা নির্ধারণ হয়, তখন আগে ছিল আপনার শুধু সোনারগাঁটি নিয়ে নারায়ণগঞ্জ 3 আসন। তো যখন পুনরায় আসন বিন্যাস হয়, তখন সিদ্ধিরগঞ্জের একটা অংশ চলে যায় আপনার 3-এর সাথে, সোনারগাঁয়ের সাথে। তো যেহেতু গিয়াসউদ্দিন সাহেব উনি ছিলেন নারায়ণগঞ্জ 4-এর এমপি বিএনপি থেকে, তো ওনার বাড়ি সিদ্ধিরগঞ্জে, এবং সিদ্ধিরগঞ্জে ওনার একটা পরিচিতি আছে, প্রভাব আছে। তো ওই অংশটা চলে যাওয়াতে উনিও একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছেন ভোট কাটার যে বিষয়টা আমরা বলি, সেই ক্ষেত্রে উনি 3 থেকেও দাঁড়িয়েছেন, 4 থেকেও দাঁড়িয়েছেন। তো ওইদিকে আছে আবার রেজাউল করিম, উনি প্রতিমন্ত্রী ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক, তো ওনারও এলাকা ওই সোনারগাঁ। সেই ক্ষেত্রে মান্নান সাহেবের লড়াইটা খুব মানে সহজ হবে না, এবং এখানে এই বলা যায় ত্রিমুখী লড়াইয়ে হয়তো ইসে একটা বিরাট অ্যাডভান্টেজ পাবে দাঁড়িপাল্লা। এটা মোটামুটি 3-এরই আছে। 4-এ এবং আপনার প্রার্থীটা যদি দেখি 3 এবং 4-এ 16 এবং 17 জন করে, আমি যদি ভুল না করে থাকি, প্রার্থী সংখ্যা অনেক বেশি, যেটা আমরা যদি 300 আসনের এভারেজ ধরি তার প্রায় দ্বিগুণ। 3-এ বোধহয় চূড়ান্ত প্রার্থী 11 জন। হ্যাঁ, 11 একটা আছে। হ্যাঁ, চূড়ান্ত 11 জন, প্রার্থী আরো ছিলেন, প্রায় আপনার 16 জন ছিলেন। জি। তো এটাও আসলে 11 জনও মানে প্রায় দ্বিগুণ এভারেজ ধরলে। তো 4-এর বিষয়টা আমি যদি যাই, 4 আসনটিও আপনার পুনর্বিন্যাসের ফলে, এটা আগে ছিল সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা নিয়ে 4, যখন গিয়াস সাহেব সংসদ সদস্য ছিলেন, যেখান থেকে শামীম ওসমানও সংসদ সদস্য ছিলেন। কিন্তু এই আসন পুনর্বিন্যাসে এখন শুধু ফতুল্লা নিয়ে হয়েছে নারায়ণগঞ্জ 4 আসন, সিদ্ধিরগঞ্জের অংশটি আর ইসের সাথে নেই, 4-এর সাথে নেই। এখন 4-এও আপনার লড়াইটি চতুর্মুখী আমি বলবো, কারণ 4-এ আপনার বিএনপি থেকে প্রার্থী হচ্ছেন, সরি আপনার 4-এ একমাত্র আসন যেখানে আসলে বিএনপিরও প্রার্থী নেই এবং দাঁড়িপাল্লারও প্রার্থী নেই, তারা দুই জোটই তাদের আসন ছাড় দিয়ে। জমিয়তে উলামায়ের পক্ষে হচ্ছে মনির হোসেন কাশেমি, উনি হচ্ছেন বিএনপি সমর্থিত জোটের প্রার্থী, খেজুর গাছ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং ওনার বিপরীতে দাঁড়িপাল্লা অর্থাৎ জামাতে ইসলামীর যে 10 দলীয় জোট আছে, তার জোটের প্রার্থী হিসেবে আছেন আপনার এনসিপির যে আব্দুল্লাহ আল আমিন, উনি হচ্ছেন 10 দলীয়। কিন্তু এর বাইরে যেটা হয়েছে, আপনি জানেন বিএনপির যেই সংসদ সদস্য ছিলেন এর আগে একবার প্রতিদ্বন্দ্বী, হ্যাঁ, মোহাম্মদ আলী, উনি ওই যে আপনার 15ই ফেব্রুয়ারির যে নির্বাচন একটা হয়েছিল সংক্ষিপ্ত, ওইটাতে উনি সংসদ সদস্য ছিলেন। তো এমনিতে উনিও জনপ্রিয় এবং বিএনপির রাজনীতির সাথেই উনি যুক্ত এবং ব্যবসায়ী নেতা, ওনারও এলাকায় যথেষ্ট প্রভাব আছে। উনিও এবার স্বতন্ত্র দাঁড়াননি, উনি দাঁড়িয়েছেন রিপাবলিকান দলের পক্ষ থেকে, হাতি মার্কায় নির্বাচন করছেন। আর 2008 সালে সারা বেগম কবরীর সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং খুব অল্প মার্জিনে হেরেছিলেন, বিএনপির পক্ষ থেকে নির্বাচন করেছিলেন, শাহ আলম, উনিও কেন্দ্রীয় নেতা, কিন্তু উনি স্বতন্ত্র করছেন, এবং গিয়াসউদ্দিন সাহেব এবং ওনাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে এই স্বতন্ত্র ইলেকশন করার জন্য। কিন্তু একটা ধারণা করা হচ্ছিল যে হয়তো এই বহিষ্কারাদেশ বা এই চাপের ফলে তারা শেষ পর্যন্ত প্রত্যাহার করবেন, কিন্তু আসলে করেননি, এবং না করার ফলে 4-এর বিষয়টাও আসলে খুব চ্যালেঞ্জের মুখেই আছে। উভয় জোটের প্রার্থী, এখানে আব্দুল্লাহ আল আমিন যিনি এনসিপির প্রার্থী, তিনিও যথেষ্ট চাপে আছেন, এবং যিনি জমায়েতে উলামায়ের প্রার্থী আপনার মনির হোসেন কাসেমি, উনিও যথেষ্ট চাপে আছেন। এই দুইজন প্রার্থীর কারণে, বিএনপির সাবেক যেই দুইজন আছেন, এদের কারণে এই 4-এর লড়াইটা খুব ইন্টারেস্টিং হবে বলেই আমার ধারণা। এটা খুবই নেক টু নেক হবে, এবং এখানে ভোটার সংখ্যা প্রায় 5 লাখের কাছাকাছি, 4.5-এর কিছু উপরে। তো এইটাতে খুব অল্প ভোটেও সংসদ সদস্য নির্বাচিত হয়ে যেতে পারেন যদি লড়াইটা একেবারে খুব ক্লোজ হয়, যেরকমই আভাস পাচ্ছি আমরা, তাতে হয়তো 1.5 লাখের মতন ভোট পেলে এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে যেতে পারেন। এটা হচ্ছে 4-এর পরিস্থিতি। আর 5-এ আসলে দুইজনই আপনার এখানে আপনার ইসে কোনো প্রার্থী দেয়নি, তাদের জোটের প্রার্থী দিয়েছে দাঁড়িপাল্লা। এটা খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন হচ্ছে তাদের প্রার্থী, আর ধানের শীষ এখানে তাদের সাবেক সংসদ সদস্য আবুল কালাম প্রার্থী হয়েছেন। তবে এখানে যেটা হয়েছে 5-এর একটু টুইস্ট আছে, সেটা হচ্ছে এখানে যখন বিএনপি প্রথম 180-87 জনের যে তালিকাটা দিয়েছিল,
ওই তালিকায় তারা ব্যবসায়ী মাসুদুজ্জামানকে প্রার্থী হিসেবে ঘোষণা করে এবং তিনি নাটকীয় ভাবে মাঝপথে ঘোষণা দেন যে উনি নির্বাচন করবেন না। তো ওনার ঘোষণার পরে আসলে আবুল কালাম সাহেবের কাছে অটোমেটিক চয়েস হয়ে যায় উনি আসলে ওইখানে সেই অর্থে বিএনপির আর ওরকম ভালো ক্যান্ডিডেট ছিল না যাকে দিতে পারে। তো উনি এর আগে 2বার সংসদ সদস্য ছিলেন এবং উনি যেটা আমি একটা দিকে ওনার দেখছি যে হয়তো নেতিবাচক থাকবে সেটা হচ্ছে ওনার শারীরিক অবস্থাটা। উনি যথেষ্ট অসুস্থ এবং এই কারণে সেইভাবে মাঠে উনি করতে পারছেন না, তবে ওনার ব্যক্তিগত জনপ্রিয়তা আছে। কিন্তু এই জায়গাতে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে যে 5 আসনটি শীতলক্ষ্যা নদী দ্বারা 2 ভাগে বিভক্ত। এখানে শহর একেবারে মূল শহর যেটা সেটা একটা অংশ, আর হচ্ছে ওই পারে বন্দর। তো এইখানে একটা আবার এলাকা ভিত্তিক ইজম কাজ করে যে উনি হচ্ছে বন্দরের বাসিন্দা আবুল কালাম সাহেব, আর এই পাশে হচ্ছে এবিএম সিরাজুল মামুন, তিনি হচ্ছে শহরের বাসিন্দা। কিন্তু বন্দর থেকে আবার একজন যিনি সাবেক ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মাকসুদ হোসেন, উনি স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কা নিয়ে করছেন, উনিও বন্দরের এবং উনি যেহেতু চেয়ারম্যান ছিলেন তো স্বভাবতই ওনারও একটা বিশাল সমর্থক গোষ্ঠী আছে এবং ভোটও আছে। যদি এলাকা ভিত্তিক এই ভোট ভাগ হয়ে যায়, যেটাই আসলে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন ধানের শীষের প্রার্থীর ক্ষেত্রে, তখন কিন্তু দেয়াল ঘড়ি প্রতীকের সিরাজুল মামুনের সম্ভাবনাটা বেড়ে যাবে এবং দিন দিন এই জায়গাগুলো খুব ক্লোজ হয়ে আসছে। যতটা আপনার ফুটবল প্রতীক নিয়ে মাকসুদ যতই এগিয়ে যাচ্ছেন, এটা আসলে আলটিমেটলি ধানের শীষের প্রার্থীরই একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে 1 নম্বর আসন ছাড়া বাকিগুলোতে মোটামুটি খুবই মানে লড়াই দ্বিমুখী ত্রিমুখী হবে। জি।